আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানার আলাপনে অনুষ্ঠানে। আজকে আমার অতিথি হয়ে আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মুখ, খেলার মাঠের জাতীয় দলের ক্রিকেটার, পেস বোলার কামরুল ইসলাম রাব্বি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ এবং সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনি দেখুন নিউইয়র্কে আছেন, কতদিন হলো নিউইয়র্কে? 1.5 মাসের মতো হয়েছে। প্ল্যানটা কি সেটা আগে শুনি। প্ল্যানটা থাকবো, আরও বেশ কিছুদিন থাকবো। 4 মাস থাকার প্ল্যান আছে। তো 1.5 মাস হয়ে গেল, আর বাকি সময় বাকি আছে। আচ্ছা 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 মানে আপনার সম্পর্কে তো জানতে চাইবই, এবং একই সাথে আপনি যেহেতু এখন নিউইয়র্কে আছেন, ইন ফিউচারে যদি নিউইয়র্কে থাকেন কোনো একটা সময়, একদম একটা লম্বা সময় ধরে, তাহলে আপনার প্ল্যানগুলো কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আসলে আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে। আপনার আসলে একদম একেবারে শুরুতে জানতে চাই, আপনার ক্রিকেটের প্রতি আগ্রহটা আসলে কীভাবে হলো? আমার ফ্যামিলি থেকেই আর কি স্পোর্টসের প্রতি একটা আলাদা টান ছিল। আমার মা যে মানে আমার নানার তারা মামা তারা খেলাধুলা করতেন। আমার বাবাও স্পোর্টসম্যান ছিলেন, বাট ক্রিকেট না, সে হাডুডু খেলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তাদের থেকেই আর কি আমাদের এই যে স্পোর্টস মাইন্ড যেটা, এটা আমাদের বিল্ড করে। তো আমার বড় ভাই সেও ক্রিকেট প্লেয়ার ছিলেন, ফ্যামিলির অনেকেই খেলোয়াড় ছিলেন। আমার যে মামা নিউ ইয়র্কে থাকেন, তারও টিম ছিল বাংলাদেশে। তো এভাবেই আর কি ছোটোবেলা থেকে তাদের সবাইকে দেখতে দেখতে আর কি খেলার দিকে আসা। আচ্ছা, মানে একদম একেবারে ছোটোবেলায় কি কোনো মানে জাস্ট ক্রিকেটার, আপনার কি কোনো ড্রিম ছিল, মানে তাকে আইডল মানতেন এমন কিছু? হ্যাঁ, আসলে যখন আমরা আমি যখন আর কি খেলা বোঝা শুরু করি, তখন থেকে আমার ওয়াসিম আকরামকে খুব ভালো লাগতো। যদিও তিনি বাঁহাতি বোলার, বাট তাকে আমার খুব ভালো লাগতো এবং তাকে আমি খুব ফলো করতাম। তার বোলিং আমার খুব ভালো লাগতো এবং আমি অ্যাজ এ স্পোর্টসের যদি আইডল বলা হয়, তাহলে আমি তাকেই আইডল মানি। আচ্ছা, একদম একেবারে মানে প্রফেশনাল ক্রিকেটে আসার পেছনে আপনার আসলে বড় অনুপ্রেরণাটা কে ছিল, যদি এভাবে প্রশ্নটা করি? আমার মা। আমি আমার মার কথা বলবো, বাবার কথাও বলবো, কারণ ছোটোবেলা যখন আমি এবং আমার ভাই যখন নিজেরাই খেলতাম, তখন সবসময় বাবাকে বলতাম যে আমার ব্যাট, বল বা স্টাম্প এগুলো লাগবে। তো সবসময় আমার বাবা আমাদের দুই ভাইয়ের জন্য 2টা ব্যাট, 3-4টা বল এবং স্টাম্প নিয়ে আসতেন এবং কোনো সময় বাধা দেন নাই খেলায়। আমার মা সে সবসময় সকালবেলা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিতেন, যে আমি যখন প্র্যাকটিসে যাব তার আগে, আবার প্র্যাকটিস শেষ করে আসার পরে আমার বাবা আমার জন্য ফ্রুটস কেটে রাখতেন। তো আসলে ফ্যামিলির সাপোর্টটা অনেক ছিল। তারা সবসময় আমাকে আমি যেন ভালো খেলতে পারি প্র্যাকটিসের সময়, মানে সবসময় আমাকে সাপোর্ট দিছে এবং আমার ফুল ফ্যামিলি সবসময় আমার সাথে কমিউনিকেশন রাখতো, আমার যেন আমি ভালো প্লেয়ার হতে পারি বা আমি যেন খেলাধুলায় কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আপনি যখন জাতীয় দলে এলেন, জাতীয় দলে খেলার আগে আপনার আসলে খেলার ক্ষেত্রটা কোন জায়গাতে ছিল, যদি এই প্রশ্নটা করি? মেইনলি হচ্ছে গিয়ে যে আমি টিভিতে অ্যাড দেখি যে গ্রামীণফোন পেসার হান্ট হবে। তো সেখানে অ্যাড দিতেছিলেন আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররা ছিলেন সেই অ্যাডে। তো দেখার পরে আমি আর কি দেখলাম যে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাচ্ছে গ্রামীণফোন বিভিন্ন সেন্টারে। তো আমি একটা সেন্টার থেকে একটা ফর্ম নেই এবং সেটা ফিল আপ করে আমাদের ডিভিশনাল যে কোচ আছে তার কাছে জমা দিই। তো পরের দিন আমার প্রোগ্রাম, 2 দিন পরে আমার প্রোগ্রাম, পেসার হান্টে বোলিংয়ের প্রোগ্রাম। তো সেখানে আমি বরিশাল ডিভিশনের হয়ে সেখানে গিয়ে বোলিং করি এবং সেটাও একটা মজার ব্যাপার যে আমি যখন বোলিংয়ে যাব সকালে, আমি ঘুমাইছিলাম, রাত্রে পড়াশোনা করছি, আর ওই সময় স্টুডেন্ট ছিলাম। তো সকালবেলা প্রায় 9:30টার মতো বেজে গেছে, আমার মা আমাকে ফোন এসে বলতেছে যে তোমার তো আজকে নাকি কি প্রোগ্রাম আছে, তুমি যাবা না? অলরেডি তখন লেট, সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে। তো আমি অনেক খুব কুইক রেডি হয়ে যাই। যাওয়ার পর দেখি আমার অলরেডি নাম শেষ হয়ে গেছে। দেন আমি আমার কোচকে বলি যে কোচ আমি তো আসছি বাট লেট হয়েছে। দেন আমি আবার বোলিং করার সুযোগ পাই। তো সেখানে প্রায় 750 জন বোলারের মতো বোলিং করে ফুল বিভাগ থেকে। তো সেখান থেকে তারা 3 জন বোলারকে পিক করে এবং সেখানে আমি সব থেকে জোরে বল করার কারণে আমি 1 নম্বর হই ওই 750 জনের ভিতরে আমার ডিভিশন থেকে। তো তখন তারা আমাকে, আমার শ্রদ্ধেয় কোচ সরোয়ার ইমরান স্যার, বাবুল স্যার, তারা ছিলেন, দীপুরয় চৌধুরী ছিলেন, গোলাম ফারুক চুরু স্যার ছিলেন, এরা ছিলেন, তারা সবাই অনেক বড় মাপের কোচ। তারা বরিশাল ওই দিন তারা আমাকে পিক করে এবং ওইখান থেকেই আর কি আমার ক্রিকেটের জার্নিটা
স্টার্ট হয়। মানে ওই সময় আপনার স্পিডটা কিরকম ছিল? ওই সময় আমি প্রথম প্রেসারান্টে যখন আসি তখন 132 কিলোমিটার ছিল। তো পরবর্তীতে যখন আবার ট্রেনিং হয় তখন তো আমার ট্রেনিংয়ের বাইরে ছিলাম জাস্ট। পরে জিম টিম এগুলা পরে আমি লাস্ট আমি নিউজিল্যান্ডের সাথে যখন টেস্ট খেলি তখন আমি 144-এ বল করি। আপনারা একদম একটা জাতীয় দলে খেলাটা শুরুটা আসলে কোন সালটাতে, কোন সময়টা? আমরা যদিও অনেকে জানি, বাট আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি। আমি 2016-তে শুরু করি। আমি 2010-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি ন্যাশনাল টিমে কল পাই, বাট আমার ব্যাক ইনজুর্ড হয়। আমার কোমরের L3 L4 ওইখানে একটা প্রবলেম হয়, তো আমি প্রায় 2 বছর খেলতে পারি নাই। তো ওইখানে একটা বড় গ্যাপ হয়, দেন আমি 2016-তে আমার ডেবিউ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার একদম একেবারে যে ক্রিকেট জার্নিতে কোনো কঠিন সময় ছিল, যে সময়টা খুব স্ট্রাগল করেছেন? হ্যাঁ, হোক, একদম সব দিক থেকে। হ্যাঁ, আমি ওটাই আমার সবসময় এটা মনে পড়ে এবং আজীবন মনে থাকবে যে আমি আপনার যখন ব্যাক ইনজুরি হয় আমার, তখন অস্ট্রেলিয়ার সাথে মিরপুরে খেলা, তখন আমি ওই ক্যাম্পে কল পাই, কিন্তু আসলে আমি তখনও সুস্থ থাকি, বাট যখন ক্যাম্পে জয়েন করব তার কিছুদিন আগেই আর কি আমার ইনজুরি হয়। তো ওই সময় খুব কঠিন টাইম ছিল, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এজ লেভেল আন্ডার-19-এর পরে ন্যাশনাল টিমে যদি আপনি 2-1 বছর গ্যাপ হয়, দেন কাম ব্যাক করে আবার ন্যাশনাল টিমে অ্যাড হওয়া অনেক কঠিন। তো ওই সময়টা আমার জন্য অনেক কঠিন হয়। আমি দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, আমাকে একজনের সাহায্য নেওয়া লাগতো। আমি খুব বাজে অবস্থায় ছিলাম। তো আমাকে পরে অপারেশন করার কথা বলে, বাট আমার ফ্যামিলি বলে যে না, এটা অপারেশন করা যাবে না, তুমি দরকার হলে স্পোর্টস ছেড়ে দাও। বাট অপারেশনটা এটা খুব একটা ভালো না। তারা শুনছে যে অনেক সময় এই অপারেশনের সময় নার্ভের উপরে প্রেশার পড়লে হয়তো বা আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। অনেকে এই রকমের হিস্টোরিতে আছে যে এই রকমের আপনার ডিস্কের যে ইনজুরিগুলো হয় সেখানে অপারেশন হলে। তো ওই টাইমটা খুব খারাপ ছিল আমার জন্য। প্রায় 2টা বছর আমি খেলার বাইরে। তখন আবার আমি যখন কামব্যাক করি তখন আর কি আমি সম্পূর্ণ আমার আবার লাইক 1 থেকে শুরু করতে হয়েছে। আমার ফিটনেস লেভেল, দেন বোলিং অ্যাকশন চেঞ্জ হয়ে যায়। আমার যখন শুরু করি তখন আমার বোলিং অ্যাকশনটা সম্পূর্ণ সাইড ওয়াইজ ছিল। তো পরবর্তীতে আমার সেমি করা লাগছে, পুরা সাইডও না, পুরা ফ্রন্টও না। তো এগুলো সব মিলে আর কি খুব কঠিন একটা টাইম পার করি। আরও 2টা বছর স্ট্রাগল করার পরে দেন তারপরে টপ পারফর্ম করার পরে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার হই। ন্যাশনাল লিগে টপ পারফর্ম করার পর আবার ন্যাশনাল টিমে আমি কল পাই। তারপরে আবার 2023-এ আমি পাকিস্তানের সাথে চান্স পাই ন্যাশনাল টিমে T20-তে। বাট আমি স্কোয়াডে থাকি, বাট ঠিক 2 দিন আগে প্র্যাকটিসের সময় আমার হ্যামস্ট্রিং টিয়ার হয়। তো আমি ওইখানেও খেলতে পারি নাই। তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জীবনে আসলে এইটা থাকে। তো আমার জীবনে এই 2টা অনেক কঠিন টাইম পার করছি, এবং 2টাই আমাকে আর কি 2023-এর ইনজুরি হওয়ার পরে আমি আর ন্যাশনাল টিমে খেলতে পারি নাই। হয়তোবা ওই ইনজুরি না হলে হয়তোবা আমি আরো বেশ কিছুদিন ন্যাশনাল টিমে খেলতে পারতাম। থাকতো আর কি। হ্যাঁ, আচ্ছা, একদম একটা বাংলাদেশের কন্ডিশনে একজন পেস বোলারের চ্যালেঞ্জগুলো কি থাকে? বাংলাদেশি কন্ডিশনে পেস বোলারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হলো ওয়েদার, আর হচ্ছে হলো পিচ কন্ডিশন। তো আমাদের তো প্রচুর ওখানে গরম। তো আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতেও কিন্তু যখন অনেক গরম থাকে ওরা তখন ব্যাঙ্গালোর চলে যায়, ওখানে ওয়েদারটা খুব ভালো থাকে। চেন্নাই বা ব্যাঙ্গালোর ওইখানের ওয়েদারটা এত ভালো থাকে যে সবসময় একটু বাতাস থাকে, হিউমিডিটি এত বেশি থাকে না, ওরা লং টাইম প্র্যাকটিস করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের যে এই ওয়েদারে আপনি কিছুদিন আগে দেখছেন আপনি তামিম ভাই, সেও কিন্তু এই এত হিট, সেও কিন্তু স্ট্রোক করে। দেন আমাদের কয়েকজন আম্পায়ার, মানে এটা কিন্তু আজকে না, এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে। সো এই ওয়েদারটায় আমরা লং টাইম প্র্যাকটিস করতে পারি না, প্রচুর সোয়েটিং হয়, খুব টায়ার্ড ফিল হয়। দেন আজকে আপনি 2 দিন যদি কষ্ট করে প্র্যাকটিস করেন, পরের আরও 2-3 দিন আপনি রিকভারি করতে পারতেছেন না ঠিক মতো। তো আমরা যখন ম্যাচ খেলি 4 ডে ম্যাচ, আমরা হয়তো বা প্রথম 2-3টা ম্যাচ আমরা অনেক হাইলি এফোর্ট দিই, কিন্তু তারপর আমাদের এফোর্ট কমে যেতে থাকে, কারণ আমাদের শরীর কাজ করে না, অনেক বেশি সোয়েটিং বা আমাদের ওই রিকভারিটা হয় না। তার ভিতরে পিচ কন্ডিশনে আমাদের পিচগুলো অত সহায়ক থাকে না পেস বোলারদের ক্ষেত্রে, সেখানে স্পিনারদের ক্ষেত্রে একটু ভালো থাকে। আবার একটা অবস্থা এমন হয় একটা সময় পেস বল
স্পিনার ব্যাটসম্যান কারোর জন্যই ভালো থাকে না, কারণ উইকেট একেবারে লো হয়ে যায়। তো এইসব কিছু কন্ডিশনের কারণে আসলে আমরা অনেক পিছিয়ে যেতে থাকি। আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ফ্যাসিলিটি। শুধু একমাত্র ঢাকা ছাড়া আমাদের বাংলাদেশের আর কোনো বিভাগে, কোনো জেলাতে কোনো ফ্যাসিলিটি নেই প্লেয়ার বের হয়ে আসার। ভালো মানের যত ট্রেনার বলেন, কোচ বলেন, সবাই ঢাকাতে। তো একটা প্লেয়ারকে যে সারা বছর যে একটা প্লেয়ারকে যে গাইড করবে, সেজন্য ওই রকমের ট্রেনার বা কোচ ঢাকার বাইরে খুব কম আছে। তো আমার এই জন্য আমাদের প্লেয়ারটা খুব কম বের হয়। আচ্ছা, একদম একেবারে মানে একজন ভালো অ্যাথলেট হতে হলে, ভালো অ্যাথলেট হতে হলে কী কী গুণ আসলে থাকা দরকার? কারণ এখানে তো মনে করেন প্র্যাকটিসের পাশাপাশি একদম একেবারে মানে জাস্ট ফিটনেসটা ঠিক রাখার পাশাপাশি একটা মানসিক শক্তিরও একটা ব্যাপার থাকে। মানে আপনার কাছ থেকে একটুখানি জানতে চাই, একদম একেবারে মোটিভেশনের জায়গাটা থেকে আপনি নতুনদের জন্য কী বলবেন? আসলে এই কোশ্চেনগুলো, আপনার এই কোশ্চেনটা সব থেকে ভালো হতো যদি সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই বা মুশফিক ভাই এরা বলতো, কারণ এদের লেভেলটা, তারা আসলে ওই কষ্ট বা ওই রকমের চিন্তা ভাবনা তাদের ভিতরে ওই কোয়ালিটি আছে দেখে আজকে ওই লেভেলে গেছে। সো বা আমার কেরিয়ারটা যদি এমন হতো তাদের মতো 10 বছর 15 বছর, তাহলে হয়তো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার দিতে পারতাম। বাট আজকের আমার প্রায় 17 বছর আমি লোকাল ক্রিকেট খেলতেছি। তো আমি এই স্টেজ থেকে আমি এটা বলতে পারবো যে মানসিক শক্তিটা খুব ইম্পর্ট্যান্ট। এটা জেনেটিক্যালও হইতে পারে, অথবা আপনি কাদের সাথে মিশতেছেন, অথবা আপনার চিন্তা ভাবনা, আপনার আশেপাশে যেটা বলা হয় যে আপনি ফ্রেন্ড সার্কেল, এরা আপনাকে অনেক ভালো মানসিক সাপোর্ট দিতে পারে, ফ্যামিলি ভালো মানসিক সাপোর্ট দিতে পারে, আপনার ওয়াইফ আপনাকে ভালো মানসিক সাপোর্ট দিতে পারে। আর জেনেটিক যেটা আছে, এটা আমার কাছে সবসময় মনে হয় যে মাশরাফি ভাই বা সাকিব ভাই, মুশফিক ভাই বা রিয়াদ ভাই, এরা মনে হয় জেনেটিক্যালি এরা প্রচুর মানসিক প্রেশার নিয়ে, চাপ নিয়ে অনেক ভালো পারফর্ম করতে পারে। লাইক আপনি দেখবেন আমাদের লাস্ট ম্যাচটায় আমাদের খুব অল্প রানে অনেক উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার সাথে। এইসব পরিস্থিতি কিন্তু আমরা অনেক সময় দেখছি যে আমাদের সিনিয়র যারা আছেন, মুশফিক ভাই, রিয়াদ ভাই, এরা অনেক সময় কাভার করছে। হ্যাঁ, ওনারাও অনেক সময় ফেইলার হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম ওনারা কাভার করতে পেরেছে। সো আমার কাছে মনে হয় এটা অনেক বড় ব্যাপার, মানসিক। আর এই মানসিক স্ট্রেংথটা কিন্তু তৈরি হয় আবার ফিটনেস থেকে। তো প্রচুর ডিসিপ্লিন থাকা, ফিটনেসটাকে মেনটেন করা, ভালো কারো আন্ডারে ফিটনেসটাকে মেনটেন করা, এবং নিজেকে সবসময় মানে চরম ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে সবসময় অনেক টপ ভাবা যে আমি আসলে ওই লেভেলটা যেতে পারি। হ্যাঁ, রাইট। আমি মানে এই পর্যন্ত সীমাবদ্ধ না, আমি চাইলে অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো এইসবের কিছুর সংমিশ্রণে আর কি একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা অনেকে বলি লাক, আসলে লাক 2% 3%, বাট মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে আপনার হার্ড ওয়ার্ক। এটা আমরা যদি দেখি যে পৃথিবীর যারা বড় বড় মনীষী আছেন বা অ্যাথলেট যারা আছেন, তারা কিন্তু এই কথাই বলছেন যে আসলে লাক জিনিসটা যে সব কিছু তা না, এটা খুব সামান্য একটা ব্যাপার। কিন্তু আসলে আমি আমার নিজের ভাগ্যের কারিগর, আমি নিজে কিভাবে আমাকে তৈরি করবো এটা একমাত্র আমি নিজেই করতে পারি। এবং এটা কোরআনেও এটা আল্লাহ বলছেন যে মানুষ যেটা চায় সেটা মানুষ করতে পারে যদি কিনা তার ইচ্ছা শক্তি থাকে। মানে মানসিক জায়গাটার কথাটা যেহেতু বললেন, আপনারা যখন একটা বিগ ম্যাচ খেলতে যান, একদম একটা ড্রেসিং রুম থেকে মাঠ পর্যন্ত যাওয়া, এই সময়টা এবং ড্রেসিং রুমে যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন সেটা মানসিকভাবে কীভাবে রেডি করেন আপনাদের? আমি জাস্ট একটু জানতে চাচ্ছি। না, অবশ্যই। আসলে দেখেন, আমরা ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে ঢোকার আগে কিন্তু আমরা প্রায় 8-10 বছর কিন্তু লোকাল বিভিন্ন ড্রেসিং রুম, আমাদের লোকাল টুর্নামেন্ট, NCL, BCL, BPL বা ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বা অনেক টুর্নামেন্ট আমরা খেলা, এইজ লেভেল খেলা। তো ড্রেসিং রুমের পরিবেশটা মোটামুটি সবার কাছে অনেক ইজি হয়ে যায়, বাট প্রিপারেশনটা এক একজনের এক এক ভিন্ন থাকে। আর ন্যাশনাল টিমে খেলার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার লোকাল টুর্নামেন্ট যদি লেভেল থাকে এখানে, ন্যাশনাল টিমের লেভেলটা এখানে অনেক উপরে, মানে জাস্ট ডাবল। তো ওই পরিবেশে সব থেকে বড় যেটা আপনার প্রিপারেশন তো সব নেয়াই আছে, বাট আপনার ড্রেসিং রুম থেকে আপনার কিন্তু ম্যাচ স্টার্ট। তো আপনার ড্রেসিং রুমে আসার পরে আপনার সকল প্রিপারেশনটাকে আপনি একত্রিত করে আপনি মাঠে নামতে পারাটা, গুছিয়ে মাঠে নামতে পারাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং ওই সময় আপনি যেটা বললাম যে মানসিক স্ট্রেংথ, নিজেকে
কুল রাখা এবং নিজে এক্সাইটমেন্ট খুব বেশি তৈরি না হওয়া, নার্ভাস ফিল না করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেক প্লেয়াররা, বাংলাদেশের অনেক টপ লেভেলের প্লেয়ার আছে যাদের কিনা স্কিল অনেক বেশি, অনেক ভালো, লোকাল ক্রিকেটে অনেক ভালো খেলতেছে, বাট ইন্টারন্যাশনালে গিয়ে হয়তো বা আমরা অনেকে পারতেছি না। এটা একটা কারণ, সেটা হচ্ছে কি অনেক নার্ভাস ফিল করে ওই জায়গাটায়। প্রচুর দর্শক, মিডিয়া সারাক্ষণ, এমনকি দর্শকরা আপনাকে দুইটা বাজে কথাও বলতে পারে, আবার দুইটা ভালো কথাও বলবে। আপনি একটা ভালো ক্যাচ ধরবেন, পিছন থেকে আপনাকে অনেক ভালোবাসবে, হ্যাঁ, আবার একটা খারাপ একটা ক্যাচ মিস করলেন, আপনাকে সব কিছু মানে আপনার মানে ওটার কি বলে যে প্রেশারটা নেয়ার ক্ষমতা থাকতে হবে, অ্যাডাপ্ট আপনার হতে হবে। আর এগুলো সবই কিন্তু আগে থেকে হয়ে আসে মানুষ, তা না হলে তো ন্যাশনাল টিমে আসতে পারে না। আচ্ছা, মানে নিউ ইয়র্কে তো নিয়মিত ক্রিকেট খেলা কিন্তু হয়, আপনি জানেন তো? হ্যাঁ, আমি দেখছি, হ্যাঁ, বাকানা লিগ, এটা এবং অনেক দিন ধরে হয়ে আসছে এবং বেশ কটি দল কিন্তু এখানে খেলছে, লিগগুলো কিন্তু নিয়মিত এখানে হচ্ছে আর কি। আপনি মানে আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো একটা সময় নিউ ইয়র্কে হয়তো থাকবেন, বা এরকম যদি প্ল্যান ফিউচারে থাকে, আপনি নিউ ইয়র্কে মানে এই যে ক্রিকেটারদের উন্নয়নের জন্য কাজ করবেন কিনা, এবং আপনি যদি কোনো অফার পান তাহলে আপনি খেলবেন কিনা? না, এটা অবশ্যই। আসলে নিউ ইয়র্কে আপনি দেখছেন যে নিউ ইয়র্কের যে টিমটা, আমেরিকার যে টিমটা, ন্যাশনাল টিম, তারা যখন খেললো তাদের একটা কথা ছিল, তারা বলতেছিল এরকমের আমরা সপ্তাহে 5 দিন কাজ করি, হ্যাঁ 2 দিন প্র্যাকটিস করি। আসলে তাদের লাইফস্টাইল আর আমাদের বাংলাদেশের লাইফস্টাইলটার ভিতরে যদি আমি একটু বলি আপনাকে, আমরা মানে আর্থিকভাবে অতটা সচ্ছল না বাংলাদেশের প্লেয়াররা, সবাই হাতে গোনা কয়েকজন বাদে। ন্যাশনাল টিমে কেউ যদি লং টাইম খেলে অথবা কেউ বিপিএল, প্রিমিয়ার লিগ লং টাইম খেলে, তারা আর্থিকভাবে সচ্ছল। তো আমাদের কিন্তু সবসময় ব্যাকআপ মাইন্ডে এটা থাকে যে আসলে আমরা খেলা, যেহেতু পড়াশোনা ঠিক মতো অনেকে করে না, তো আমি খেলার পরে কি করব। বেশিরভাগ প্লেয়াররা খেলার পরে যেটা হয় যে যেহেতু পড়াশোনাটাও গ্যাপ হয়ে গেছে, তো না তার সার্টিফিকেট আছে, না সে খেলায় অনেক উপরে যেতে পারছে, তো তার ভিতরে সবসময় এই জিনিসটাকে আমি কী করবো, তখন সে হয়তো বা স্পোর্টসের শপ দেয় অথবা যে কোনো একাডেমিতে চাকরি করে, কিন্তু তা দিয়ে হয়তো বা তার সংসার চলতেছে কোনোভাবে, কিন্তু ওই রকমের অবস্থা যেতে পারতেছে না। তো আমেরিকার যে জিনিসটা আছে, এখানের কালচারটাই চেঞ্জ, সিস্টেমটাই চেঞ্জ। এখানে আপনি চিকিৎসা আগে দিচ্ছে, পরে আপনি টাকা দিতে পারেন কি না পারেন এটা পরের ব্যাপার, কিন্তু বাংলাদেশে কিন্তু আগে টাকা দিবেন তারপর চিকিৎসা, ঠিক না? আমাদের অনেক কিছু আছে, সে একটা ইনজুড হইলো, তার আমাদের অনেক প্লেয়ার আছে যার ইনজুড হয়েছে, কেরিয়ার শেষ হয়ে গেছে, মানে এইরকমের। তো আমেরিকার এখানে কিন্তু যদি কেউ একটু মন দিয়ে খেলাধুলা করতে পারে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি অনেক ভালো, কারণ এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপ কান্ট্রি, মানে আমরা তৈরি হচ্ছি, হ্যাঁ। সো আমেরিকায় আমি বলবো যে এরা আমি যদি আমাদের সাউথ এশিয়ান কথা বলি, আমরা যারা অনেক গ্যাং ভায়োলেন্টের ভিতরে জড়াই যাচ্ছি, আমরা অনেক বেশি মাদকের সাথে যাচ্ছি, তাদেরকে কিন্তু এর থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু স্পোর্টস খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যারা টুর্নামেন্টের আয়োজন করতেছে, NYBCL, বাকানা থেকে শুরু করে আরও বেশ কিছু টুর্নামেন্ট হয়, বিগ 3 টুর্নামেন্ট হয়, হ্যাঁ, স্যাটারডে সানডে লিগগুলো, তো তারা কিন্তু খুব ভালো কাজ করতেছে, যা টুর্নামেন্ট করতেছে, এবং আমাদের প্রচুর লোকাল প্লেয়াররা খেলতেছে, যদিও তারা প্রফেশনাল খুব কম, কারণ সপ্তাহে 5 দিন কাজ করে 2 দিন খেলে। তা আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে দেখা হয়, আমি সামটাইম তাদের সাথে প্র্যাকটিসও করি। তো তারা বলে যে ভাই আমাদের তো আসলে কাজ করতে হবে, আর আমাদের তো এখানে টিকে থাকতে হবে কাজ করে। যদিও তারা এত চিন্তা করে না তাদের চিকিৎসা নিয়ে বা কোনো কিছু নিয়ে, এগুলো মোটামুটি সেট আছে, বাট তাদের কাজ করতে হয় চলার জন্য। তো সেজন্য তারা, আমি বলছি যে মর্নিংয়ে আমরা যদি ফজরের নামাজ পড়ে যদি আমরা জিমটা করতে পারি, এবং আমাদের যেহেতু অফিস আরম্ভ হয় 9টায়, আমরা তখন একটা ভালো টাইম পাই। আমাদের অফিসটা যখন শেষ হয়ে যাচ্ছে আমাদের বিকালে বা সামথিং, তখন যদি আমি একটু ইনডোরে গিয়ে 2 ঘন্টা প্র্যাকটিস করার পরে আমি যদি তারপর বাসে এসে ফ্রেশ হয়ে ঘুমাই, আমি আড্ডাটা অফ করে আমি যদি সপ্তাহে 2 দিন শুধু প্র্যাকটিস করি, তাও আমার জন্য অনেক ভালো। এবং আমি দেখছি যে অনেক প্লেয়ার এটা করতেছে, আমার সাথে যাদের কমিউনিকেশন আছে তারা অনেকেই এটা করতেছে, মর্নিংয়ে জিম করতেছে, সন্ধ্যাবেলা প্র্যাকটিস করতেছে। তো এখন ডেভেলপ হচ্ছে। বাট আমি যেটা বললাম যে আসলে এই যে মাদক এবং এই যে ভায়োলেন্ট, এইসব থেকে বেরিয়ে আসার জন্য স্পোর্টস খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার
এইসব আড্ডা দেওয়ার সময় থাকবে না যখন কিনা আপনি স্পোর্টসে থাকবেন। আপনার বডি ক্লান্ত থাকবে, আপনার মানসিকভাবে আপনি যখন আপনি স্পোর্টসে থাকবেন আপনার মন প্রফুল্ল থাকবে আপনার। তো আমি দেখলাম যে তাদের উদ্যোগ খুব ভালো এবং আমি তাদের সাথে এখন অনেকভাবে ভলান্টিয়ার বা অনেক মানে মানে অ্যাজ এ ফ্রিলিভাবেই তাদের সাথে অনেক ঘোরাফেরা করি এবং প্র্যাকটিস করি। তা ভালো লাগছে, তারা আগাচ্ছে আস্তে আস্তে করে। মানে ইন ফিউচারে কি কোনো স্কুলিং করবার বা যেমন ধরেন মানে আপনার যে অভিজ্ঞতা, কারণ আপনি তো বাংলাদেশের একদম একটা জাতীয় ক্রিকেট টিমে একজন মানে নাম করে একজন পেস বোলার ছিলেন, আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার ক্ষেত্রে কোনো স্কুলিং বা কোচিংয়ের কি কোনো প্ল্যান ইন ফিউচারে করবেন? না, যদি আমাকে কেউ মানে অফার করে অবশ্যই আমি তারে ওয়েলকাম জানাবো। কারণ হচ্ছে যে দিন শেষে আমি অন্য যে জবই করি না কেন আমি স্পোর্টসের বাইরে যেতে পারবো না, কারণ আমার মন সবসময় চাবে যেন আমি মাঠে যাই। যেহেতু আমার প্রায় 17 বছর ক্রিকেট ক্যারিয়ার, যদি আমাকে কেউ কোনো সময় অফার করে যে কোনো সময় যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ক্রিকেটের অ্যাজ এ কোচ হিসেবে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে, যেহেতু এখন আমি খেলতেছি, অ্যাজ এ প্লেয়ার হিসেবে যদি আমাকে অফার করে অবশ্যই আমি মানে ওয়েলকাম জানাই এবং আমি মন থেকেই চাই যদি এরকম অফার আসে আমি অবশ্যই কাজ করব। সাকিব আল হাসান তো সম্ভবত এখন নিউইয়র্কেই আছেন, আমি জানি না যে ওনার প্ল্যান আছে কিনা ইন ফিউচারে এই ধরনের কোনো প্রশিক্ষণের জায়গাটিতে কাজ করবার ক্ষেত্রে আপনার সাথে কি কোনো কথা হয়েছে এ ব্যাপারে, তার সাথে যদি একটু জানতে চাই। সাকিব ভাইয়ের কিন্তু একটা ক্রিকেট একাডেমি ছিল বাংলাদেশে, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি। ওখানে কিন্তু প্রচুর ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে শুরু করে উদীয়মান প্লেয়ার, প্লেয়ারগুলো প্র্যাকটিস করেছেন। তো আমি এটা আমার থিঙ্কিং বা সাকিব ভাইয়ের সাথে যখন আমাদের কথা হইতো বা যখন আমরা কথা বলি, সাকিব ভাইয়ের উনিও স্পোর্টস থেকে বাইরে যেতে পারবেন না। নট অনলি সাকিব ভাই, মুশফিক তামিম ভাই, কেউই পারবেন না। দেখবেন এরা স্পোর্টসের যে কোনো পজিশনে আসছেন, স্পোর্টসের ডেভেলপে কাজ করতেছে। নিউ ইয়র্কের সাকিব ভাইয়ের মতো একটা প্লেয়ার, সারা ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, উনি লং টাইম ছিলেন, যে রেকর্ড। সাকিব ভাইয়ের মতো প্লেয়ারকে আমি মনে করি যে সাকিব ভাইয়ের না, নিউ ইয়র্কের উচিত তার কাজে লাগানো এবং নিউ ইয়র্ককে ডেভেলপ করার জন্য স্পোর্টসে, যেহেতু তারা ক্রিকেট শুরু করেছেন, সাকিব ভাইকে নিউ ইয়র্কের যদি কাজে লাগাতে পারে, একাডেমি হোক, নিউ ইয়র্কের ক্রিকেটে হোক, সেটা আমার মনে হয় তারা লাভবান হবে বেশি সাকিব ভাইয়ের থেকে। কারণ রাজি হবেন কিনা? হ্যাঁ, আমি শিওর যে উনি রাজি হবেন। কেন রাজি হবেন? এর সবচেয়ে বড় কারণই হচ্ছে কি উনি অ্যাজ এ ক্রিকেটার উনি অবশ্যই রাজি হবেন। এখানে যদি উনাকে বলা হয় উনি অবশ্যই নির্দ্বিধে, আমি এটা মানে কনফার্ম আর কি, যে ইনশাল্লাহ উনি রাজি হবেন। আমরা তো আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে আমরা তো পঞ্চপাণ্ডব একটা শব্দ আমরা সবসময় ব্যবহার করি, পঞ্চপাণ্ডব ওই 5 জনকে যেটা আমরা বলি আর কি। আপনি দেখুন পেস বোলার, মানে বাংলাদেশের পেস বোলিংয়ের ক্ষেত্রে আপনার একদম একবার পছন্দের যদি আমি 3টি তালিকা বলতে বলি, আপনি কার নাম বলবেন? না মানে যদি আপনার কোনো সমস্যা না থাকে। না, আমার সমস্যা না আসলে। কাগজ কলমই আপনাকে বলে দিবে যে আসলে বাংলাদেশের টপ বলার কারা ছিলেন বা ছিলেন। আপনি যদি দেখেন যে আসলে ক্রিকেট শুরু করছে যারা প্রথম থেকে, তাদেরকে সব থেকে বেশি আপনার মনে করতে হবে, কারণ তারা কিন্তু উইদাউট কোচ, উইদাউট ট্রেনার, ফিজিও তা বাদ দিয়ে তারা খেলা শুরু করছেন। তো আপনাদের ওইখান থেকে যদি শুরু করেন, আমাদের বাংলাদেশের এই রকমের অনেক বোলার আছে যাদের কিনা আপনি মন প্রাণ তাদেরকে ভালোবাসেন। আপনি হাসিবুল হোসেন শান্ত ভাইয়ের কথা শুনছেন, সে কিন্তু ওই সময় ওই রকমের ট্রেনার ছিল না, ফিজিও ছিল না, বালতির ভিতরে পানি খাইতো, কিন্তু উনি কিন্তু আইসিসি ট্রফিতে মানে অবদান রাখছেন এবং লং টাইম বাংলাদেশে খেলছেন। মাশরাফি বিন মর্তুজা, সে এত বড় ইনজুরি নিয়ে সে কন্টিনিউ বাংলাদেশের সাপোর্ট দিয়ে গেছেন কন্টিনিউ। আপনি এখন দেখেন মোস্তাফিজ, সে বাংলাদেশকে মানে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে, দেশের হয়ে পারফর্ম করা শুধু এটা না, সে যে আইপিএল বলেন বা বিভিন্ন জায়গাতে গিয়ে, তো এরা আমার কাছে মনে হয় এরা অনেক টপ লেভেলে আছে অ্যাজ এ পেস বোলার হিসেবে, এদের উচ্চতা অনেক উপরে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আর দু একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে। আপনি যদি ক্রিকেটার না হতেন তাহলে কি হতেন, যদি প্রশ্নটা এইভাবে? না, আমি এটা আমার উইকিপিডিয়াতেও আছে। আমি আসলে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ফরেস্ট অফিসার হব। আমি বন জঙ্গলে থাকতে খুবই পছন্দ করি এবং আমি পাহাড়ের ফ্যান। আমি আসলে পাহাড়ের আশেপাশে আমার খুব
থাকার শখ। যদিও আমি বরিশালের ছেলে, আমি নদ নদীর এলাকার ছেলে, বাট আমি পাহাড় খুব পছন্দ করি। আমি ফরেস্ট অফিসার হতাম এবং আমার এখনও খুব ইচ্ছা করে আমি খেলা যদি ছেড়ে দেই আমি হয়তো মোস্ট অফ দ্য টাইম এই রকমের ট্যুরের উপরেই থাকবো। আচ্ছা 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 আচ্ছা, একদম একেবারে একটা দেশের যে কোনো সেক্টরই হোক, খেলাধুলার যে কোনো সেক্টর হোক, যদি একদম করে মাঠ পর্যায়ে মানে মাঠ পর্যায় থেকে যদি উঠে না আসে, যেমন আমি যদি মানে বিষয়টা ভেবে বলি যে সাপ্লাই লাইন যেটা আর কি, মানে এটা যদি খুব বেশি ভালো না হয় তাহলে কিন্তু জাতীয় পর্যায়ে আসলে একদম একটা ভালো খেলোয়াড় সেই অর্থে পাওয়া যায় না। আমাদের দেশের ক্রিকেটের ক্ষেত্রে কি মনে হয় আপনার, যে এর কি ঠিক আছে? আমাদের দেশের আসলে যদি ঠিক থাকতো তাহলে তো আপনি পারফরমেন্সগুলো দেখলেই বুঝতেন। আসলে ইন্ডিয়াতে আমি যখন ইউএস টি10 খেলি তখন কয়েকজন ন্যাশনাল টিমের প্লেয়ার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে কথা হয়। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে দেখো তোমাদের পেস বোলিংয়ের ঘাটতিটা সবসময় ছিল। আমরা সবসময় দেখছি পাকিস্তান থেকে অনেক ভালো পেস বোলার বের হইতো, তোমরা ভালো ব্যাটসম্যান বের হতো তোমাদের ওখান থেকে, বাট তোমরা হঠাৎ করে এত টপ লেভেলের পেস বোলার বা যারা ছিল তারা এত ডেভেলপ কিভাবে করলো, বা প্রতি বছর ভালো ভালো পেস বোলার কিভাবে আসলো? তো ওরা বলছে যে আমরা এই প্রবলেমটা আমরা ফেস করছি, করার পর আমরা এটার সলিউশন খোঁজার জন্য আমরা ট্রাই করতেছিলাম। তো আমরা যখন খুঁজে বের করলাম যে আসলে স্ট্রেংথ যেটা, গুড ট্রেনার খুব ইম্পর্টেন্ট এই লেভেল থেকে আন্ডার 15, এবং আমরা হান্টিং শুরু করলাম। আমরা যখন হান্টিং করা শুরু করলাম, প্রতি বছর আমরা পেস বোলিং হান্টিং করি, স্পিন হান্টিং করি, ব্যাটসম্যান হান্টিং করি। তো পেস বোলাররা কিন্তু আপনার অনেক মানে ওইটার বলে ডিসিপ্লিন ওয়েতে আসার দরকার নাই যে আন্ডার 15 খেলতে হবে, 17, 19 না। পেস বোলার এটা হলো অটো তৈরি থাকে, জাস্ট আপনার লাইন লেন্থ বুঝে তাকে দিয়ে দিতে হবে যে এই ওয়েতে বোলিং করতে হবে এবং তাকে ওই রকমের গাইড করতে হবে। তো আপনি দেখবেন সব জায়গাতে এরকমের অনেকে আছে আন্ডার 15 খেলতে কিন্তু ন্যাশনাল টিম পর্যন্ত খেলতে পারে নাই, বাট অনেকে আছে যে হান্টিংয়ে সুযোগ পেয়ে সে একবারে অনেক বড় হয়ে গেছে। পাকিস্তানের বেশি বলাররাই কিন্তু টেপ টেনিস প্লেয়ার, তারা এলাকার ভিতর টেপ টেনিস খেলতেছে, অনেক জোরে হ্যান্ড সুইং আছে, আবার ব্যাটসম্যানরা অনেক পাওয়ার হিটিং করে টেপ টেনিস খেলে তারা একসময় প্লেয়ার হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় আমাদের বাংলাদেশের হান্টিং ব্যবস্থাটা প্রতি বছর চালু রাখতে হবে। পেস বোলিং হান্টিং, স্পিন হান্টিং, কিপিং এগুলো সবসময় চলতে থাকবে। এবং এই লেভেল থেকে আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা বিভাগে আমাদের ট্রেনার রাখতে হবে, ওখানে বিসিবির জিম থাকতে হবে, বিসিবির ইনডোর থাকতে হবে, তাদেরকে টেক কেয়ার করতে হবে। হান্টিংয়ে যেসব বলারগুলো আমরা পাচ্ছি 2-3জনকে রেখে বাকিটা আমরা ছেড়ে দিচ্ছি, ওইখান থেকে কম করে হলেও 10টার মতো পেস বোলার রাখতে হবে প্রতি বছর, রেখে এদেরকে যার যার বিভাগে বা যার যার এলাকায় জেলাতে একজন ট্রেনারের আন্ডারে এবং জেলা কোচ বা বিভাগীয় কোচের আন্ডারে দিতে হবে। এবং বিসিবি তাদেরকে সবসময় কমিউনিকেট করবে, এবং বিসিবি থেকে এমনকি ন্যাশনাল টিমের কোচ হতে পারে অথবা হাই পারফরমেন্স একাডেমির কোচ, তারা শিডিউল পাঠাই দিবে যে এই সপ্তাহে তার কাজ কি, পরের সপ্তাহে তার কাজ কি। আসলে আমাদের কোচ যারা আছেন তারা কিন্তু কাজ করতে আগ্রহী, কিন্তু তাদেরকে কাজে লাগাতে হবে। যে কাজে লাগাবেন সে যদি মানে চুপ থাকে তাহলে হবে না, তাকে কাজে লাগাতে হবে। যে আপনি এদেরকে নিয়ে আপনি সাপোজ সাউথ জোন আপনি দেখেন, বরিশাল খুলনা দেখেন, নর্থ জোন আরেকজন দেখবে, এরকমই যদি দেখতে থাকে একজন হাই পারফরমেন্স কোচগুলো। এবং সামটাইম আমার কাছে মনে হয় যে আমাদের জেলা কোচ বা বিভাগীয় কোচ তাদেরকে ইন্ডিয়া বলেন বা দেশের বাইরে নিয়ে যেয়ে তাদেরকেও তৈরি করে আনা যায়। বিসিবিরও কোচ যারা আছে, ট্রেনার যারা আছে, তাদেরকেও তৈরি করে আনা যায়। যেমন আমাদের অনেক ট্রেনার আছে তারা শুধু দেশে ট্রেনিং করে ট্রেনার হচ্ছে, তাদেরকে যদি আমরা ইংল্যান্ডে পাঠাতে পারি, তাদেরকে যদি আমরা অস্ট্রেলিয়াতে পাঠাতে পারি প্রতি বছর 1-2জন করে, তাহলে কিন্তু আপনি কিন্তু ওই লেভেলের ট্রেনার পাচ্ছেন যে কিনা ওখান থেকে পড়াশোনা করে আসতেছে। আপনি জানেন আমাদের ন্যাশনাল টিমের কিন্তু ফিজিও কিন্তু বাংলাদেশের, ওনার নাম বাইজিৎ, উনি কিন্তু পড়াশোনা করছে দেশের বাইরে এবং নিজের খরচে গিয়ে পড়াশোনা করছে। পরে যখন দেশে আসছে তখন কিন্তু ওনার কোয়ালিফিকেশন যেটা ছিল এবং ওনার কাজ দেখে কিন্তু উনি ন্যাশনাল টিমের কাজ করতেছে। এই রকমের ন্যাশনাল টিমের ট্রেনারও এখন কাজ করতেছে, বা তাদেরকে পড়াশোনা করার জন্য দেশে বাইরে পাঠাইতে হবে। তখন তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই প্লেয়ারদের স্ট্যান্ড অ্যান্ড কন্ডিশন নিয়ে কাজ করবে। আমরা বেশিরভাগ প্লেয়াররাই ইনজুর হয়ে যাচ্ছি, একটু জোরে বোলিং করে, তারপর নাহিদ রানা বা এরা
এবাদত কিন্তু খুব জোরে বোলিং করতো, সে কিন্তু ইনজুড হয়ে গেল। ইনজুড থেকে ওঠার পরে এখন কিন্তু তার আবার স্ট্রাগল করা লাগতেছে। তো লাইক আমাদের এই আপনি যেটা বললেন যে আসলে একবারে নিচ থেকে উঠে আসা, উঠে অনেকেই আসে, ট্যালেন্টও আছে, কিন্তু এরা কেউ স্থায়ী থাকতে পারতেছে না শুধু আমাদের রক্ষণাবেক্ষণের কারণে। আমরা কেউ ওদেরকে যত্ন নিতে পারি না। চমৎকার হয়ে বলেছেন, ট্রু, ইট ইজ ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, আমরা তো দেখি আমাদের একদম ফুটবলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাংলাদেশি ছেলেরা বিভিন্ন দেশে যাদের জন্ম এবং বেড়ে ওঠা বা প্র্যাকটিস করছে, তারা কিন্তু বাংলাদেশে গিয়ে খেলছে। এমন সম্ভাবনা কি ক্রিকেটের ক্ষেত্রেও? হ্যাঁ আছে, ওপেন আছে এটা। আপনি যে দেশেরই আপনি বাঙালি যদি আপনার নাগরিকত্ব থাকে, আপনি যে দেশেরই হন, আপনার দেশে গিয়ে লিগ খেলতে পারবেন, টুর্নামেন্ট খেলতে পারবেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দেশের নাগরিক কিনা, আপনার ভোটার আইডি আছে নাকি। আপনার ভোটার আইডি থাকলে আপনি যে কোনো লিগে লোকাল প্লেয়ার হিসেবে খেলতে পারবেন। এটা মানে ইজি অনেক। আচ্ছা, এখন মানে যেমন ধরেন একদম একটা জাতীয় দলের কথা বাদ দিলাম, একজন ক্রিকেটার কি তার জীবন নির্বাহ করতে পারে শুধু ক্রিকেট খেলে বাংলাদেশে? হ্যাঁ, এটা আমি একবার আপনার কোশ্চেন আমি বলেছিলাম আগে যে শুধু ক্রিকেট খেলে জীবন নির্বাহ করতে পারে শুধু 5% প্লেয়ার 100%-এর ভিতরে, বাকিরা পারে না। আমাদের প্রিমিয়ার লিগেরও আপনার 20% প্লেয়ার তাদের গুড পেমেন্ট, আর বাকি 80% প্লেয়ারের গুড পেমেন্ট না, 5 লাখ 4 লাখ টাকা বছরে। একটা লিগ থেকে যদি আপনি 4 লাখ 5 লাখ টাকা পান, আপনি কিভাবে সম্ভব না। আর এর বাইরে 10% প্লেয়ার আছে যাদের কন্ট্রাক্ট হচ্ছে গিয়ে 30-35 লাখের উপরে, আর বাকি 10% হচ্ছে গিয়ে হয়তো বা 10 থেকে 15 লাখের ভিতরে। এরপরে আপনি যদি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বলেন, মানে খুবই কষ্টের বিষয় আসলে। তারা অনেক স্ট্রাগল করে ক্রিকেট খেলে, তারা অনেকে টিউশনি করে, অনেকে ফুড পান্ডায় ফুড ডেলিভারি করে, অনেকে এই রকমের লাইক ড্রেসের দোকানে কাজ করে, মানে খুবই কষ্ট করে। মানে কোনো মানে আমরা যে কত কষ্টে ক্রিকেট খেলি বাংলাদেশে, এরা শুধু যারা প্লেয়ার তারাই জানে। এটা এই জন্য আমি বলছি, অনেক প্লেয়ার, অনেক কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশে, অনেক সাকিব তামিম মুশফিক রিয়াদ হতে পারতো, এবং অনেকে আর কি অনেক টপ লেভেলের প্লেয়ার হতে পারতো, কিন্তু আসলে এই সাপোর্টগুলোর কারণে আমরা পারি না। আমাদের ক্লাব ক্রিকেটে টাকা, আসলে ক্লাবরাও যে টাকা খরচ করবে তাদেরও বাই কোথায়? আমরা মানে সব কিছু মিলিয়ে আর কি আমরা একটা পরিস্থিতি, এটার জন্য খুব ভালো যেটা দরকার সেটা হচ্ছে হলো আমাদের সমন্বয় দরকার। আমরা কিভাবে সুন্দর করে মানে যেন সবাই আছে না, আমাদের একজনের অনেক বড় লোক হওয়ার দরকার নেই, আমরা সবাই মিলা মিডিয়াম থাকি। মানে লাইক হলো কারো একজন 70-80 লাখ টাকা পাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে 5 লাখ টাকার ভিতর থাকি, 10 লাখ টাকার ভিতরে থাকি, কিন্তু সবাই মিলে খাই। একজন অনেক বড়, মানে এইরকম একটা যদি ক্যাটাগরি করা যায় তো তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হতো, যে সেকেন্ড ডিভিশনে একটা ক্যাটাগরি যে এই টাকা দিতে হবে, থার্ড ডিভিশন, এবং ওই ক্লাব এবং ওই টিমগুলোকেও যদি সাপোর্ট দেওয়া যেত বিসিবির মাধ্যমে, বা দেশের বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা যদি স্পন্সরের মাধ্যমে বিসিবিকে হেল্প করতো, ওই হেল্পের মাধ্যমে বিসিবি যদি সকল প্লেয়ারের ভিতরে সমন্বয় করতে পারতো, আমার মনে হয় খুব এটা ভালো হতো। কারণ আমি যেটা বললাম, আসলে খুব কঠিন লাইফ লিড করে বাংলাদেশের এই প্লেয়ারগুলো। এবং এটা তো শুধু আমি ঢাকার কথা বললাম, ঢাকা লিগ, কিন্তু আপনি জানি না মফস্বল শহর বলতে গেলে অন্য বিভাগে তো কোনো লিগই হয় না। আমাদের বরিশাল ডিভিশনে 9 বছর ধরে কোনো লিগ হচ্ছে না, এরকমের সব জায়গাতে। তো মানে হাজার হাজার প্লেয়ার প্রতি বছর নষ্ট হচ্ছে। এটা কিন্তু এই প্লেয়ার হইতে পারতো বাংলাদেশের জন্য এমন যে লাইক ফুটবলাররা যেমন আপনার আর্জেন্টিনা, ব্রাজিলের ফুটবলাররা যেমন দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনে, তো বাংলাদেশের এই প্লেয়াররা এমন হতে পারতো যে এরাও এই রকমের এক সাকিব, এক মুশফিক ভাই, বা এক সাকিব, এক মোস্তাফিজ, এরা আইপিএল খেলতে, হয়তো বা অনেক প্লেয়াররা যদি 10টা প্লেয়ার 20টা প্লেয়ার এরকম বিভিন্ন দেশে খেলতে, এরা টাকা তো বাংলাদেশে আসছে। তো আপনারা যেমন নিউ ইয়র্কে বা এখানে যারা থাকে, এরা যেভাবে টাকা পাঠাচ্ছে বাংলাদেশকে উপরে নিয়ে যাচ্ছে, প্রবাসী যারা, সেম এরাও কিন্তু এটা করতে পারতো স্পোর্টসের মাধ্যমে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুধু খালি একটুখানি সাকিব আল হাসান সম্পর্কে জানতে চাইবো। সেটা হচ্ছে যে রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, যেহেতু সাকিব আল হাসান আসলে এখন জাতীয় দলে ফিরতে পারছে না, যেমন যে কোনো কারণে হোক, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে কিনা একজন ক্রিকেটার হিসেবে আপনি কি মনে করেন? না, এটা তো অবশ্যই। আসলে প্রথম যদি আপনি ধরেন, আপনার মূল্যায়নটা চাই আর কি। হ্যাঁ, না আমি যেটা মূল্যায়ন করি সেটা হচ্ছে যে সাকিব ভাই, উনাকে কিন্তু আমরা চিনি শুধু খেলোয়াড় হিসেবে, আমাদের কলিগ হিসেবে। আমি সাকিবের ক্যাপ্টেন, তার আন্ডারে আমি খেলছি, এবং তার সাথে আমি লং টাইম এক টিমে খেলছি। সো আমি তার প্লেয়ার হিসেবে চিনি। তার
বাইরের পরিচয়টা আমরা দেখি, কিন্তু আমরা কোনো সময় বাইরের পরিচয় ইউজ করি না। আমরা তাকে চিনি সাকিব আল হাসান অলরাউন্ডার, 1 নম্বর আমাদের সিনিয়র প্লেয়ার। তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান দরকার। এটা যে কিনা সাকিবের শত্রু, মানে সাকিবকে পছন্দ করে না, সেও জানে বাংলাদেশ টিমে সাকিব ভাইয়েরকে দরকার। আর হচ্ছে গিয়ে মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, বাট বাংলাদেশ টিমে সাকিব আল হাসানের বিকল্প নাই। বাংলাদেশের স্পোর্টসে বলেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসান। তো সাকিব ভাই, মাশরাফি ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই এবং আরও সিনিয়র যারা আছেন আমাদের, এরা বাংলাদেশ ক্রিকেট খেলবেন, এরা অবসরে যাবেন এবং বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবেন, এটা সবারই চাওয়া। নট অনলি আমি যে প্লেয়ার হিসেবে তা না, আপনিও চান যে এরাই বাংলাদেশ ক্রিকেটে ডেভেলপ করুক। এবং এখন যারা বাংলাদেশের মানুষ তারাও চায় যে মুশফিক ভাই, রিয়াদ ভাই, মাশরাফি, সাকিব এরা বাংলাদেশের বিসিবিতে আসবে, বিসিবির বিভিন্ন জায়গাতে তারা কাজ করবেন, এরা বিভিন্ন জায়গা থেকে বিসিবির কোথায় কোথায় প্রবলেম ওটার কিন্তু ওনারা জানে। 3rd ডিভিশনে কি প্রবলেম এটা সাকিব ভাই, তামিম ভাই এরা জানে। এই তামিম ভাই এরা যদি বিসিবিতে আসে, আমরা কিন্তু তামিম ভাইকে যে বলতে পারবো একটা প্রবলেমের কথা, আমার ডিভিশনের কথা, কারণ আমি তার সাথে খেলছি। আবার অ্যাট দ্য সেম টাইম এই বড় ভাইরা কিন্তু সবই জানে আমাদের কোথায় কোথায় ল্যাকিংস, তারা কিন্তু ওই জায়গাগুলো ডেভেলপ করবে। সে জানে যে আমাদের ট্রেনারগুলো ডেভেলপ করতে হবে, তারাই দেশের বাইরে ট্রেনার পাঠিয়ে বিভিন্ন জেলাতে পাঠাবে। তো এদের অবদান যেমন ছিল আগে, পরবর্তীতে এদের আরও অনেক কিছু দেওয়ার আছে, তো তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। বাট আমরা এটাই চাই যে সব কিছু ঠিক হোক, আমরা শান্তির পক্ষে, আল্লাহ আমাদের দেশে শান্তি বয়ে আনুক এবং সাকিব ভাই বলেন বা যারা যে অবস্থাতে আছে তারা সবাই আবার আমাদের ক্রিকেট ডেভেলপের জন্য আসুক, এটাই চাই। চমৎকার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং স্পেশালি আমরা যারা নিউ ইয়র্কে থাকি বা নর্থ আমেরিকা থাকি, আমরা আশাবাদী যে আপনাদের মতো ক্রিকেটাররা এখন নিউ ইয়র্কে আছেন এবং আমরা এক্সপেক্ট করবো আপনারা নিউ ইয়র্কে থাকবেন। নিউ ইয়র্কের ক্রিকেটকে ডেভেলপ করবার ক্ষেত্রে আপনি বা সাকিব ভাই যারাই আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ক্রিকেটকে ডেভেলপের জন্য কাজ করবেন এবং ইন ফিউচারে নিউ ইয়র্ক থেকে খেলোয়াড়রা বাংলাদেশে গিয়ে খেলবে, এই আশা কিন্তু আমরা দেখি আর কি। আপনারা যদি পাশে থাকেন। না, অবশ্যই আমরাও সেটা চাই যে আমাদের যারা বাঙালি আছেন, নিউ ইয়র্কে আছেন, যারা খেলাধুলা করতেছেন, তারা সকল অপরাধমূলক কাজগুলো থেকে দূরে থাকবে, স্পোর্টসের দিকে আসবে এবং তারাও খেলাধুলা করবে এখানে। এবং আমরা যদি হেল্প করতে পারি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং আমাদের হেল্পে যদি তারা ভালো খেলে যদি বাংলাদেশের জন্য খেলতে পারে, এটা আমাদের মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে আর কি। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য এবং আপনার এই একদম অভিজ্ঞতার কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার প্রোগ্রামের সকল দর্শকের ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ দেখলেন ঠিকানার আলাপনে অনুষ্ঠানে আজকে আমার অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় দলের এক সময়ের পেস বোলার এবং জনপ্রিয় একজন ক্রিকেট তারকা কামরুল ইসলাম রাব্বি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।